আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুরাইয়া আপু, সাউন্ড হুম, কি শোনা যাচ্ছে? জি, স্ক্রিন জি দেখ। আপু চলে এসছে। আমি কি একাই নাকি? আজকে কেন যেন সবাই জয়েন করছে না এখনো। আপু আজকে যদি কেউ আজকে একটু না হয় ওই এতে একটু লিখে দিয়েন। সবাই এখন লেট করে অনেক। হুম, না, না, লেট তো আসলে করা যাবে না। এখন মাঝামাঝি ক্লাস চলে আসছে তো সবার একটু আ আলসেমিতে ধরছে হয়তো। কিন্তু এটা করলে তো সমস্যা। সবাই লেট করতেছে। প্রতিদিনই দেখি দেখা যায় ১০ মিনিট ১৫ মিনিট চলে যায়। কেউ আসেই না। চলে আসবে হয়তো। ৪০ বাজতে আমরা শুরু করতে থাকি। উনারা চলে আসবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য। দরুদ ও সালাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আলহামদুলিল্লাহ, এই তো সবাই জয়েন করা শুরু করেছে। চলে আসবে ইনশাআল্লাহ। আমাদের মাখরাজ পড়া ছিল। মাখরাজের অর্ধেক বিষয় আমরা শিখেছিলাম। আর বাকিটুকু আমাদের আজকে শিখতে হবে ইনশাআল্লাহ। তো খরাজা ইয়াখরুজু থেকে মাখরাজ শব্দের উৎপত্তি। মাখরাজ শব্দের অর্থ হচ্ছে বের হওয়ার স্থান। সহজভাবে বলতে গেলে হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। মুখের যে জায়গা থেকে হরফ উচ্চারিত হয়, যে জায়গা থেকে হরফটা উম বের হয়ে আসে সেটাই হচ্ছে মাখরাজ অর্থাৎ উচ্চারণের স্থান। আরবি হরফ ২৯টি আর মাখরাজ ১৭টি অর্থাৎ আমাদের বাকযন্ত্রের ১৭টি স্থান থেকে আরবির ২৯টি হরফ উচ্চারিত হয়। উচ্চারণের স্থান কণ্ঠনালী, ঠোঁট, মুখের ভিতরে আর নাকের বাঁশি। জিহ্বা, দাঁত, তালু এই সকল জায়গাগুলো থেকে এই ১৭টি মাখরাজ একটার সাথে একটা স্পর্শ করবে, ফাঁকা থাকবে। এইভাবে বিভিন্ন উচ্চারিত হবে মাখরাজ। ১৭টি মাখরাজের যে বিষয় সব কিন্তু আমরা কি করেছিলাম? চিত্রের মাধ্যমে দেখেছিলাম। নাকের পাশি থেকে মুখের ফাঁকা জায়গা, কণ্ঠনালী, জিহ্বা, তারপরে ২ ঠোঁট, ঠিক আছে? এই সকল থেকে আমরা যেটা করেছিলাম। এরপরে আমরা ১ নাম্বার মাখরাজ পড়েছিলাম। হালকের শুরু হইতে হামজা হা, হামজা হা এর উচ্চারণ স্থানটাও চিত্রের মাধ্যমেই কিন্তু দেখানো আছে। আমরা একটু যদি কণ্ঠনালীতে অর্থাৎ গলাতে আমরা হাত দেই তাইলে কিন্তু আমরা এই কম্পনটা অনুভব করতে পারবো। যে হামজা হা, হামজা হা এটা কিন্তু এই যে উপরের দিক এইসব জায়গা থেকে কিন্তু হয় না। দেখেন এই জায়গায় যদি আপনি হাত দেন তাইলে কিন্তু এটার সাউন্ড পাবেন না। এই নিচে হাত দিতে হবে। এই যে সোজা করে দিলে তখন কিন্তু এই কম্পনটা আমরা বুঝতে পারবো। আর কম্পনটা হতেও হবে এখানে। হামজা হা। এরপরে ২ নম্বর মাখরাজ কণ্ঠনালীর মাঝখান হইতে অর্থাৎ হালকের মধ্যখান হইতে আইন হা, আইন হা, ঠিক আছে? এই বরাবর যদি হাত দেওয়া যায়, মাঝ বরাবর এখানে না, এইখান থেকে। নিজেই আপনি গলাতে হাত দিয়ে দেখতে পারবেন যে স্তরগুলো। আইন হা, আইন হা। এ ছিল আমাদের ২ নম্বর মাখরাজ। ৩ নম্বর মাখরাজ হচ্ছে
হালকের শেষ হইতে। গইন খ, গইন খ। এটা কিন্তু একেবারে খুব সুন্দর মতো এই যে এই জায়গাগুলোতে যদি এটা বাহির অংশ না, এখানে যদি আপনি হাত দেন এইসব জায়গাগুলোতে, তাহলে এই কম্পনটা অনুভব করতে পারবেন। এই যে লাল অংশটা দেখা যাচ্ছে, এটা তো পুরোটা জিহ্বা। তো এই পাশ থেকে হচ্ছে চিত্রটা নেওয়া হয়েছে, এই জন্য এরকম লাগছে। তো এই জায়গাতে হাত দিলে এখানকার কম্পন অনুভূতিটা কিন্তু বোঝা যাবে। গইন খ, গইন খ। এই ছিল আমাদের ৩ নম্বর মাখরাজ। আর এই ৩টি মাখরাজ মিলে আমাদের ৬টি অক্ষর উচ্চারিত হয়েছে হামজা, হা, আইন, হা, গইন, খ। এগুলোকে বলে হরফে হালকি, আর কারণ হালক থেকে উচ্চারিত হয়। আমরা এই যে গলা বা কণ্ঠনালী বা যে হালক, সেটা থেকে কিন্তু এখন উপরের দিকে ওঠা শুরু করেছি। এরপরে জিহ্বার গোড়া, কণ্ঠনালী শেষ হয়ে গেলে জিহ্বার গোড়া, জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে ২ নুক্তাওয়ালা কফটা উচ্চারিত হবে। কফ, কফ, কফ। জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া মধ্যখান পেঁচানো কাফ। দেখুন একেবারে সিরিয়ালি আসছে, কণ্ঠনালীর প্রথম, মধ্যে, শেষে, তারপরে জিহ্বার গোড়া, জিহ্বার গোড়া তার বরাবর উপরের সাথে লাগবে। এরপরে জিহ্বার গোড়া থেকে একটু আগে বেড়ে সেই জায়গাটা তার উপরের তালুর সাথে লেগে উচ্চারিত হবে কাফ, কাফ, কাফ। এই হচ্ছে আমাদের ৫টা মাখরাজ চলে গেল। এরপরে জিহ্বার মধ্যখান, আমাদের জিহ্বার গোড়া শেষ হলো, তার বরাবর একটু বরাবর একটু আগে বেড়ে উপরের তালুর সাথে লাগিয়ে হলো। এরপরে আসলাম আমরা জিহ্বার মাঝখানে, জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে ৩টি হরফ উচ্চারিত হয় জিম, শিন, ইয়া। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে জিম, শিন, ইয়া এগুলো উচ্চারণ করতে গিয়ে তো তালুটা সরাসরি লাগছে না, মানে লাগানো খুবই কঠিন হয়ে যাচ্ছে, লাগছে না, তাহলে কি উচ্চারণ হচ্ছে না? আসলে কথা হলো যে একেবারে একটার সাথে একটা যে সব যে অ্যাটাচড হয়ে যেতে হবে বা অ্যাটাচড হয়ে যাবে, এমনটাও কিন্তু না। দেখুন এই যে এই অংশগুলো কিন্তু পুরোটা ফাঁকা রয়েছে, এই যে এই জায়গাটা মোটামুটি উম, এটার সাথে কিছুটা টাচ করছে। হ্যাঁ, এই যে দেখুন জিম, জিম যখন বলবেন তখন দেখেন এই জায়গাটা কিছুটা টাচ করছে। এখন শিন যদি বলতে যান তাহলে কিন্তু এই যে টাচ করবে না, কি একটু ফাঁকা থাকবে। এইখানে আপনি একটা বল অনুভব করবেন। জিম, শিন, ইয়া। এখানে কিন্তু ৩ নাম্বার অক্ষরটাতে আরো একটু ফাঁকা হবে। এটা মিলানো কিন্তু খুবই কঠিন। এখানে প্রবল একটা শক্তি কাজ করবে। এটা ঠেকবে না ঠিকই, কিন্তু এর মধ্যে একটা আকর্ষণ বল কাজ করবে। এখানে যখন ইয়া আমরা করতে যাব, এখানে খুব সুন্দর করে একটা টান অনুভব করব। এইভাবে করে আমরা কিন্তু এই একই স্থান থেকে ৩টি হরফ ৩ রকম আওয়াজে বের হচ্ছে একই স্থান থেকে। আল্লাহ তাআলা কত সুন্দর করে সিস্টেমগুলো তৈরি করে রেখেছেন। জিম, শিন, ইয়া, জিম, শিন, ইয়া। আপনারা কি বুঝতে পেরেছেন বিষয়টি? জি আপু। ইনশাআল্লাহ বোঝার কথা, কারণ এখানে প্রত্যেকেই মাশাআল্লাহ ভালো বোঝেন আপনারা। ৭ নং মাখরাজটা আমাদের জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হবে। দদ, দদ। হুম, এই যে তীর চিহ্ন দিয়ে দেখুন দেখিয়ে রাখছে যে কিনারাগুলো। এখন মাড়ির দাঁতের গোড়ার সাথে, তাও আবার উপরের মাড়ির দাঁতের। দেখুন এই যে মাড়ির দাঁতের গোড়া, এই জায়গাগুলোতে সুন্দর করে টাচ করে এই যে জিহ্বাটা, এই যে এই পাশ এগুলো কিন্তু এইসব জায়গাগুলোতে স্পর্শ করতে হবে। দদ, অনেকবার দদ। লাগতেছে না। এটা একটু একটু ভালো করে প্র্যাকটিস করুন, মানে একটু
কয়েকবার চেষ্টা করুন, দেখবেন যে হয়ে গেছে। যেবার হয়ে যাবে ওই সাউন্ডটাই ধরে রাখতে হবে। দদ, দদ। এই দদ, এটার কিন্তু বানান যদি করি, দদ অক্ষরটিকে যদি আমি বানান করে লিখি, তাহলে কিন্তু আবার শেষে হচ্ছে আহ দদ, শেষে দদ অক্ষরটিকে বানান করলে কিন্তু শেষে আবার দাল চলে আসে। সেক্ষেত্রে জিহ্বার আগাটা আবার যে যে শেষে হলুদ অংশেও কিন্তু স্পর্শ করবে। তাতে ঘাবড়ানোর কিছু নাই যে ওই একটা অংশ ঠেকার কথা বলছে, আর বাকি অংশ তাহলে কোথায় চলে যাবে? সব মুখের ভিতরেই থাকবে। দদ, দদ। আমার মনে হয় যে দদ আপনাদের খুব যে অসুবিধা হবে, এই যে দেখুন, দেখুন কেমন করে হচ্ছে দেখিয়েছে। দদ, এটা কিন্তু মুখের এক পাশে ছবি, হ্যাঁ, মুখের এক পাশের ছবি। মনে করেন এটা ডান পাশের হলো বা বাম পাশের হলো। এই যে এই এটা হচ্ছে গোড়া বা গোড়া, এই এটা হচ্ছে তার কিনারা, পার্শ্ব বা কিনারা। যেবার এই পার্শ্বগুলো উপরের সাথে স্পর্শ করবে। দদ, দদ, দদ। আচ্ছা, কঠিন ভাবে চিন্তা করার কিছু নেই। আপনাদের আগে থেকেই দদ উচ্চারণ হয়ে যাচ্ছিল। তো এখন জাস্ট মাখারাজটা চেনা, যে আমরা উচ্চারণ করছি কিন্তু কোথা থেকে করছি এটা ক্লিয়ার জেনে নেওয়া, আর পরবর্তীতে এটা মনে রাখা। জিহ্বার আগার কিনারা, জিহ্বার গোড়া শেষ হলো, গোড়ার কিনারা শেষ হলো, মাঝখান শেষ হলো, এবার জিহ্বার আগায় চলে আসলাম। জিহ্বার আগা থেকে অনেকগুলো অক্ষর উচ্চারিত হবে, সবচেয়ে বেশি অক্ষর উচ্চারিত হবে জিহ্বার আগা থেকে। জিহ্বার আগার কিনারা সামনের উপরের দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয়। এখন ওই আগার কিনারা একেবারে সামনের দাঁতের গোড়ার সাথে, দেখুন এই যে এক পাশের দাঁত, এই দেখুন। আর সানাইয়া থেকে আর দওয়াহিক, অর্থাৎ এই যে সবুজ ডট লাগানো দাঁতের নাম হচ্ছে সানাইয়া। আরবি নামগুলো আপনাদেরকে সব বলা হয় নাই তো। এই যে দাওয়া এক পর্যন্ত, এই নীল দাঁত পর্যন্ত আমরা কিন্তু বাংলায় এই যে সুরাইয়া আপু মেবি জানবে, এই দুটোকে আমরা কি বলি? কর্তন দাঁত। তারপরে আছে সেদন দাঁত, তারপরে কি দাঁত যেন, আচ্ছা যাই হোক। তো এই যে কর্তন দাঁত থেকে শুরু করে ছেদন দাঁত, এই 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 পাশটুকুতে হচ্ছে আমাদের লাম, লাম, উচ্চারণ করতে হবে। লাম, লাম, আল, ইল, উল, লাম। এই হচ্ছে লাম। জিহ্বার আগার কিনারা সামনের উপরের দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় লাম। সুরাইয়া আপু, আমাদের কর্তন দাঁত কয়টি বলেন তো? সামনের এই চারটাকে কি কর্তন বলছে? আর সেদন দাঁত কি দুইটি করে নাকি হচ্ছে একটি করে? আমি ভুলে গেছি, অনেকদিন আগে এটা করা ছিল। ও আচ্ছা, দুইটা করে কর্তন যেটা ইনস্টিচ। আপু আমি তো বাংলাগুলা অ্যাকচুয়ালি ভুলে গেছি। আপনি আপনি ইংরেজি বলেন, আমি ইংরেজি গুলোও জানি। আমার হচ্ছে মানে এখন মনে আসতেছে না, কিন্তু এটা জানি, বললেই মনে আসবে। আচ্ছা আপু, সামনের যেগুলো আছে ইনসিসর্স, আর হচ্ছে ক্যানাইন হুম, হচ্ছে ওই তিনটার পরে এই পাশে যে দুইটা থাকে সেগুলো হচ্ছে ক্যানাইন। বাকি হুম, এরপরে দুইটা করে হচ্ছে প্রিমোলার্স, আর হুম, পরের গুলা হচ্ছে মোলার্স। ইয়েস। মোলার, প্রিমোলার, তারপরে হলো
ক্যানাইন্স আর ইনসিসর্স। হ্যাঁ, ৪ ধরনের দাঁত আছে ৪ হচ্ছে ধরনের। আমাদের, তাই জি, না? ২ পাশে জি। করে, নিচে এবং উপরে। তো আমাদের এই যে ইনসিসর্স এর যে দাঁত, ২ টা ইনসিসর্স কিন্তু না। ইনসিসর্স থেকে ক্যানাইন পর্যন্ত। এই দাঁতের যে গোড়াগুলো, এই গোড়াতে হচ্ছে জিহ্বার আগার এই কিনারাটা লাগিয়ে আমরা লাম উচ্চারণ করব। তো এখন ক্লিয়ার হয়ে যাওয়ার কথা অন্যান্যদের চেয়ে আপনাদের যে এই লামের স্থানটা কোথায় বা আমরা কিভাবে করব। লাম এবং লাম অক্ষরটিকে বানান করলে কিন্তু শেষে একটা মিম আসে। তো এই ক্ষেত্রে তো মিমটা ঠোঁট থেকে অবশ্যই উচ্চারিত হবে। আর দেখুন এই যে নিচে কি সুন্দর করে দেখুন ইনসিসর্স এর একটা থেকে ক্যানাইন পর্যন্ত কিন্তু লেগে গেছে অনেকটা, তাই না? এখানে যে চিত্রে দেখা যাচ্ছে। তো এই হচ্ছে আমাদের লাম উচ্চারণের বিষয়। এখন আপনি ডান পাশ থেকেও করতে পারেন, বাম পাশ থেকেও করতে পারেন। কিন্তু আমাদের কিন্তু ২ টি ইনসিসর্স এ লাগা যাবে না। অর্থাৎ ২ টি ছেদন দাঁতে লাগবে না। একটা ছেদন দাঁতে লাগবে। ক্যানাইন পর্যন্ত চলে যাবে। এই হলো আমাদের লামের উৎপত্তি স্থল, অর্থাৎ মাখরাজ বা উচ্চারণের স্থান। লাম, লাম, লাম। ৯ নং মাখরাজ হচ্ছে জিহ্বার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগায়া। একেবারে সোজা কথা। এটা আবার কোনো মানে শর্ত ছাড়াই কি সুন্দর করে এই যে দেখুন হচ্ছে নুন, হুম, এই চিত্রটা দেখুন এইখানে হচ্ছে দেওয়া রয়েছে নুন। সহজভাবে আমরা যেভাবে হচ্ছে ইয়া করি, কিন্তু তরঙ্গগুলো কোথায় হচ্ছে দেখছেন? নাসিকার মধ্যে। নুন, নুন। চিত্রে দেখছেন তরঙ্গগুলো কিন্তু নাসিকার মধ্যে হচ্ছে। নুন। এখানে আমরা লাগাচ্ছি আর তরঙ্গ বাজতেছে নাকের মধ্যে। নুন। আল্লাহ তাআলা যেভাবে অক্ষরগুলোকে করেছেন আমাদের আহ শরীর অঙ্গ প্রত্যঙ্গগুলোকেও আবার সেট করেছেন ওই রকমের করেই। এখানে জিহ্বার আগার উল্টা পিঠ লেগে গেছে কোথায় দেখেন। তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগায়া উচ্চারিত হবে র, র, র। জিহ্বার আগার উল্টা পিঠ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগায়া উচ্চারিত হবে র। ঠিক যে জায়গা থেকে আমরা নুন উচ্চারিত করেছি জায়গাটা সেম, কিন্তু জিহ্বার আগা দিয়ে করছিলাম নুন, সামনের পার্ট দিয়ে এখন জিহ্বার ওই আগার উল্টা পিঠটা সেখানে স্পর্শ করিয়ে উচ্চারণ করব র, র। এটা সহজেই সবাই পেরে যায়। নুন, র, নুন, র, র। জিহ্বাটা কিভাবে ঢেউ খেলছে দেখছেন? র উচ্চারণের সময় জিহ্বাটা মাঝখানে ঢেউ হয়ে উল্টা পিঠ যেহেতু লাগছে তাহলে তো মাঝখানে বাঁকা করেই উল্টাটা লাগাতে হবে, তাই না? র, র, র। র। জিহ্বার আগার উল্টা পিঠ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় র, র। এখানে বলছে 4 ফ্রন্ট টিথ। টপ 4 ফ্রন্ট টিথ অর্থাৎ সামনের এই যে 4টা দাঁত রয়েছে সেই দাঁতের সোজাসুজি যে জায়গাটা সেই জায়গাটা হচ্ছে র, র। দেখবেন যে একটা শক্ত ইয়া রয়েছে দাঁতের গোড়ায়। র। উল্টা পিঠটা থেকে উচ্চারিত হবে র। জিহ্বার আগার উল্টা পিঠ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগায়া র উচ্চারিত হয় র। ১১ নং মাখরাজ জিহ্বার আগা সামনের উপরের ২ দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে ত, দাল, তা, ত, দাল, তা। একেবারে সোজা মাখরাজ। হুম
একেবারে যে ইনসিসর্স এর গোড়ায় গিয়ে লাগবে, কিন্তু এটা উপরের ইনসিসর্স, ওকে? আপার আপার ফ্রন্ট টিথ, লোয়ার না কিন্তু, আপার, অর্থাৎ উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে ত, দাল, তা, আপার ফ্রন্ট ইনসিসর্স। যারা পরের ক্লাসে আসবে তাদের ভাগ্য সুপ্রসন্ন নয়। যারা সময় মতো ক্লাসে আসবে তারা সুপ্রসন্ন ভাগ্যের অধিকারী হবে। জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে ত, দাল, তা উচ্চারিত হয়। একেবারে নর্মালি আমরা কিন্তু এটা করে ফেলতে পারি। সামনে দুটি ইনসিসর্স এর গোড়াতে লাগিয়ে জিহ্বার আগাটা দুটি ইনসিসর্স এর গোড়ায় লাগাবো, আপার ইনসিসর্স, অর্থাৎ উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে ত, দাল, তা, ত, দাল, তা উচ্চারিত হবে। 12 নম্বর মাখরাজ, এটা আমরা লোয়ার ইনসিসর্স এর হেল্প নিব, ওকে? জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় সদ, সিন, জা। এখন কথা হলো, কোথাও বলবে যে দুই দাঁতের আগার সাথে লাগিয়ে, কেউ বলবে যে পেটের সাথে লাগিয়ে। এখন লোয়ার ইনসিসর্স হবে সেটা দুইটা, হ্যাঁ? এখানে আবার আপার ইনসিসর্স বলছে যে incisors along with the lower incisors। আচ্ছা, ওরা সেটা যা বলে বলুক, সেটা বিষয় না। বিষয় হলো নিচের দুই দাঁতের সাথেই কিন্তু সদ, সিন, জা, সদ, সিন, জা, সদ, সিন, জা। এখন আমি এই মাখারাজের সাথে এদের এই তিনটা অক্ষরের একটা গুণ বলে দিই বা বৈশিষ্ট্য, অর্থাৎ আরবিতে যেটাকে বলে সিফাত। সেটা হচ্ছে এটা কিন্তু খুবই ঝাঁঝালো স্বরের, হ্যাঁ? এরা হচ্ছে শীষ দিবে উচ্চারণ করার সময়, এদেরকে উচ্চারণ করার সময় শীষ দিয়ে উচ্চারণ করতে হবে। এরকম শীষ হবে, হ্যাঁ? সদ, সদ, সিন, জা, সদ, সিন, জা, সদ, সিন, জা। দেখুন কি বলছে, জা, সিন and sod come out when the tip of the tongue touches the edges of the lower incisors along with the upper incisors। দেখুন আলাদা করে দদ, দদ, দদ শেষে কিন্তু দাল রয়েছে, জিহ্বার আগাটা উপরের দাঁতের গোড়ার সাথে কিন্তু লাগবেই গিয়ে। আবার সিন, সিন শুরু হবে নিচের ইনসিসর্স থেকে, আবার শেষ হবে উপরের ইনসিসর্স এর সাথে, জিহ্বার আগাটা। হারমোনিয়ামের মতো কিন্তু বাটন একটার পর একটা না প্রেস করলে সঠিক আওয়াজ আসবে না, ঠিক আছে? এই দেখুন, এই যে মাঝখানের চিত্রটাতে যেটা দেখানো হয়েছে, অর্থাৎ আমরা কিন্তু উপরের ইনসিসরটাকেও ছেড়ে যেতে পারছি না। সদ, সিন, জা, সদ, সিন, জা, সদ, সদ, সিন, সিন, সদ, সিন, সদ, সিন, জা। صاد سين زا، صاد سين زا হচ্ছে আমাদের 12 নম্বর মাখরাজ চলে গেল। তার আগের মাখরাজটা কি ছিল? আগের মাখরাজটা ছিল ত, দাল, তা।
এরপরে صاد سين زا আচ্ছা, আপনারা কি বুঝেছেন? সুরাইয়া আপু, আপনি কি এই মাখরাজটা বুঝেছেন? জি আপু। আমাদের কিন্তু হলো প্রত্যেকটা দাঁত উপরে এবং নিচে, একই দাঁত কিন্তু হচ্ছে উপরেও রয়েছে নিচেও রয়েছে, সেটা বুঝতে হবে। এখন আমি যদি নিচেরটা বলি উপরেরটা বলি, তো এটা হচ্ছে বুঝতে হবে। ত দাল তা এইগুলি হবে উপরের সামনের উপরের যে দুই দাঁত রয়েছে সেটার গোড়া থেকে, আর সদ সিন জা এটা হবে হলো নিচের ইনসিসার্স থেকে। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হয়েছে। ১৩ নং মাখরাজ জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে য জাল সা য জাল সা য জাল সা। The zal and the come out when the tip of the tongue touches the edge of two top front teeth. সামনে যে দুইটা দাঁত রয়েছে উপরের তার আগার সাথে। ওকে, জ জাল সা। এবং এই তিনটি অক্ষরের বিশেষ যে বৈশিষ্ট্য, তারা হচ্ছে সবচেয়ে নরম। আরবি ২৯টি হরফের মধ্যে সবচেয়ে নরম কোমল উচ্চারিত হয় এরকম লেটার হচ্ছে লেটার্স জ জাল সা, 3 লেটার্স। ওকে, 3টা হরফ আমাদের নরম করে উচ্চারণ করতে হবে, সেটা হলো জ জাল আর সা। জ জাল সা, জ জাল সা, জ জাল সা। এখানে কি সুন্দর করে দেখিয়েছে, হ্যাঁ দেখুন, এই যে জিহ্বার আগা আর উপরের দাঁতের আগা কিন্তু লেগে গেছে। জ জাল সা, জ জাল সা, জ জাল সা। এখন জ জ যখন আপনি বলছেন তখন জিহ্বার মাঝখানটাতে দেখুন একটা ঢেউ হচ্ছে, গোড়াটা মোটা হয়ে যাচ্ছে। অর্থাৎ এই জ এটা কিন্তু কি হবে, মোটা আওয়াজে আসবে। মোটা আওয়াজ বলতে জাল এটা কিন্তু পাতলা, জাল বলার সময় জিহ্বা সমান্তরালে থাকছে, কিন্তু জ বলার সময় জিহ্বা সমান্তরালে থাকছে না, মাঝখানে কিছুটা ঢেউয়ের মতো হচ্ছে, এটা খেয়াল রাখতে হবে কিন্তু। তারপরে ফা ফা, এটাতেও জিহ্বা সমান্তরালে থাকছে। এই জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে অবশ্যই অবশ্যই, কারণ যখন আমরা জ এবং জাল এই দুটি অক্ষরেই হরকত প্রদান করব, তখন কিন্তু আওয়াজটা সেম আসা যাবে না। সেম আওয়াজ আসলে আমাদের অর্থ চেঞ্জ হয়ে যাবে। তো জ জবর জ, জ জের জুই, জ পেশ জু। তো এই যে জিহ্বার যে ভাঁজটা এটা কিন্তু থাকতে হবে। আর জালের সময় জাল জবর জা, জাল যে জি, জাল পেশ জু, জা জি জু। হ্যাঁ, জা জি জু। আর জ জি জু, জিহ্বার মাঝখানে কিছুটা ঢেউয়ের মতো থাকবে। এই হচ্ছে আমাদের পার্থক্য করার কিন্তু চিহ্ন। আমি একদিন একবার বলে দিলেই যে আপনাদের হয়ে যাবে, বিষয়টা এরকমই না। আপনাদের নিজেদেরকেও এই বিষয়গুলো রিসার্চ করে মাথায় একেবারে স্ক্যান করে, একেবারে কর্ণকুহর দিয়ে ভালো করে শুনে রেকর্ড করে
রমে সেট করে ফেলতে হবে। ওকে? নইলে কিন্তু সুন্দর হবে না। সুন্দর করে কোরআন তিলাওয়াত করা আল কোরআনের একটা আদব এবং এটা হচ্ছে আল্লাহ তাআলা আল কোরআনে নিজেই বলে দিয়েছেন যে ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলান, তোমরা তারতিল সহকারে ধীরে স্থিরে সুন্দর করে কোরআন তিলাওয়াত করো। কোরআন তিলাওয়াত করারও আর্ট রয়েছে, হ্যাঁ? এটা একটা আল্লাহ প্রদত্ত হারমোনিয়াম। আমরা যেটা দিয়ে এত সুন্দর সুরে সুললিত কণ্ঠে তিলাওয়াত করতে পারি। যদিও আমার কণ্ঠটা এতটাও সুমধুর না, আমি একটু মানে খসখসে গলায় কথা বলি। নিচের ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয় ফা, ফা। পিকচারগুলো থাকাতে আমার কিন্তু সরাসরি আপনাদেরকে দেখাতে হচ্ছে না। কিন্তু সরাসরি ক্লাস যখন টিচার করায় তখন এটা টিচারের দিকে তাকিয়ে থেকে ঠিক করে নিতে হয়। দেখুন, উপরের যে দাঁতের আগা, দুটি ইনসিসার্সের যে আগা থাকছে সেটা নিচের ঠোঁটের পেটের সাথে লাগছে। দেখুন, একেবারে ঠোঁটের বাহিরের অংশে লাগছে না, একটু ভিতরের অংশে লাগছে, অর্থাৎ একটু ভেজা ভেজা যে অংশটুকু রয়েছে সেইখানে। শুকনা অংশে লাগবে না, শুকনা অংশটুকু পার হয়ে ভেজা যে অংশটুকু সেখানে লাগছে। সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে নিচের ঠোঁটের পেট, নিচের ঠোঁটের পেট অর্থাৎ অধরের যে পেট, ওষ্ঠ এবং অধর, আমাদের ঠোঁটের দুটা নাম রয়েছে না? উপরের ঠোঁটকে বলে ওষ্ঠ, নিচের ঠোঁটকে বলে অধর। অধরের যে ভেজা অংশ সেইটা, আর ইনসিসর্সের হলো ফ্রন্ট পার্ট বা বলেন যে টপ পয়েন্ট। একেবারে সূচাগ্র যে আগাটা সেটা লাগছে নিচে ঠোঁটের পেটের সাথে। ফা, ফা। এখন এই ফা বলতে গিয়ে সোহেল ভাই আপনি খুব ভালো করে খেয়াল করবেন, নইলে কিন্তু আপনি এই যে যখন ফা উচ্চারণ করেন তখন ফা এর মতো হয়ে যায়। তো ফা এক জিনিস আর ফা এক জিনিস। এখন কিন্তু উচ্চারণের জায়গাটা আপনি দেখে নিয়েছেন, যার কারণে প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, উচ্চারণের জায়গাটা আপনারা দেখে ফেলেছেন, এখন কিন্তু আর উচ্চারণ ভুল করা যাবে না। একেবারে রাইট পজিশন থেকে উচ্চারণ করতে হবে। ফা, নিচের ঠোঁটের পেট সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় ফা, ফা, ফা। ফা, ফা। আর একটা মজার বিষয় হলো যে কফ উচ্চারণ করার সময় কিন্তু কফ অক্ষরটাকে যদি বানান করি আমি, তাহলে শেষ অক্ষরটা হবে ফা, কফ, কফ। জিহ্বার গোড়া থেকে উচ্চারিত হবে কফ, কিন্তু শেষ হবে এই যে ফা, কফ, কফ। আশা করছি ক্লিয়ার হয়েছে আপনাদের, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা আমরা এখন 15 নম্বর মাখরাজে চলে এসেছি। এখন শাফাতাইন অর্থাৎ দুই ঠোঁটের কাজ। ওয়াও, ওয়াও। ইংরেজিতে আমরা এই শব্দটা বলে কিন্তু অভ্যস্ত। যখন আমরা ওয়াও ওয়াও অক্ষরটি উচ্চারণ করব, তখন আমাদের এইভাবে ঠোঁটটা গোল হতে হবে। ঠিক আছে? মাছের মতো করে গোল করতে হবে। ওয়াও, ওয়াও। ওয়াও। দুই ঠোঁট কিন্তু স্পর্শ করবে না, এখানে গোল হয়ে যাবে, এটা খেয়াল রাখতে হবে। ওয়াও, ওয়াও। যেভাবে আমরা ঠোঁট গোল করে দিতে পারবো। এরপরে আমাদের বা, বা। দেখুন, বা এরকম ঠোঁট মিলে যাবে। বা, বা। Two leaves together but a stronger closing than the mim. একেবারে এই চলে গেল গান। আচ্ছা, এই যে দেখুন, মিমের কথা বলেছি, একেবারে দেন stronger closing, হ্যাঁ? Articulated by closing the two leaves together হচ্ছে বা এর বেলায়, আর stronger closing হচ্ছে মিম, 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 বা, মিম,
মিম বলে মুখ দুই ঠোঁট লেগে থাকছে, কিন্তু বা বা ঠোঁট দিয়ে শুরু হয়ে মুখ কিন্তু ফাঁকা হয়ে যাচ্ছে। বা, মিম, বা, মিম। ওয়াও, বা, মিম, ওয়াও, বা, মিম। এখন কথা হলো এই যে তিনটি অক্ষর যেহেতু শাফাতুন মানে ঠোঁট আর শাফাতাইন হচ্ছে দু ঠোঁট, এই দুটি যেহেতু ঠোঁট থেকে উচ্চারিত হয় এই তিনটি অক্ষর, সেহেতু এই তিনটি অক্ষরকে একত্রে বলে আল হরুফুস শাফাওয়ি, অর্থাৎ ঠোঁট দ্বারা উচ্চারিত অক্ষর। হ্যাঁ, 16 নম্বর মাখরাজে আমরা চলে এসেছি। মুখের খালি জায়গা হতে মদের হরফ উচ্চারিত হয়। মুখের খালি জায়গা থেকে। এখন মদের হরফ কোনটি? জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমলা ইয়া, পেশের বাম পাশে যজমলা ওয়াও। আপনারা মাদ পড়েছেন, মাদের হরফ জানা আছে। এখন শুধু মাখরাজটা জেনে নেওয়ার পালা। বা, বি, বু, এটা বলার সময় কিন্তু কি হবে? মুখের খালি জায়গা থেকে উচ্চারিত হবে। হ্যাঁ, আর যখন মাদ ছাড়া অন্য জায়গায় ওয়াও, ইয়া, জিম, সরি জিম, শিন, ইয়া যখন হবে তখন কিন্তু ওই যে জিহ্বার মধ্যখানটা খুবই উঁচু করে আমাদেরকে মাঝখান বরাবর আকর্ষণ ফিল করে উচ্চারণ করতে হবে। আর বি বলার সময় আমাদের কিন্তু সেটা হবে না। হ্যাঁ, এটা খেয়াল রাখতে হবে। মাদের হরফ তিনটি, যথা জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমলা ইয়া এবং পেশের বাম পাশে যজমলা ওয়াও। মদের হরফ এক আলিফ টেনে পড়তে হয়। বা, বি, বু। মাদ বিস্তারিত শেখানো হয়েছে, যার কারণে এখন আর দেরি করছি না। 17 নম্বর মাখরাজে চলে আসলাম আমরা। এইটা উচ্চারিত হয় নাকের বাঁশি থেকে, একেবারে নাকের বাঁশি অর্থাৎ নাসিকা থেকে। এটাকে হচ্ছে নাসিকাকে কি বলে সুরাইয়া আপু? Nose towards the inside of the mouth. Here there is one articulation point, that of the gunnah. এটাই হচ্ছে গুন্নাহ, নাকের বাঁশি থেকে গুন্নাহ উচ্চারিত হয়। আর লাম, মিম আর নুন এই দুটি অক্ষরেই গুন্নাহ হয়। কিন্তু কখন গুন্নাহ হয়? যখন এই দুটি অক্ষরের উপর তাসদিদ থাকে। নুনে মিমে তাসদিদ গুন্নাহ করা ওয়াজিব। নুনে মিমে তাসদিদ গুন্নাহ করা ওয়াজিব। নুনে মিমে তাসদিদ গুন্নাহ করা ওয়াজিব। এখন দেখুন, আমরা যখন নুনের সাথে গুন্নাহ করব তখন জিহ্বাটা একটু, এই যে জিহ্বা উপরের দিকে চলে যাবে, আর মিম বলার সময় জিহ্বা সমান্তরালে থাকবে। জিহ্বার কোনো কাজ নাই, জিহ্বা আরামে শুয়ে থাকবে। দেখুন কি সুন্দর করে জিহ্বার মতো জিহ্বা রয়ে গেছে। আর ইন্না, ইন্না বলার সময় কিন্তু জিহ্বা আগাটা এদিকে চলে গেছে, জিহ্বার বসে থাকা নাই। কারণ নুন উচ্চারণ করতে গেলে এই যে উপরের ইনসিসর্সের গোড়ার সাথে যে লাগতে হবে, যার কারণে ইন্না, ইন্না। এরপরে মিম্মা, মিম্মা এক আলিফ পরিমাণ, গুন্নাটা হবে এক আলিফ পরিমাণ। ইন্না, মিম্মা। তাহলে সমস্ত অক্ষরের শেষে 17 নম্বর মাখরাজ হচ্ছে গুন্নার মাখরাজ। স্থানটা হচ্ছে নাকের বাঁশি, আর অক্ষরগুলো তো অক্ষরগুলোর জায়গা থেকেই উচ্চারিত হবে। আর গুন্নাটা হবে নাকের মধ্য থেকে। হ্যাঁ, দেখুন তরঙ্গগুলো কিন্তু নাসিকার ভিতরেই দেওয়া রয়েছে। ঠিক আছে। নুনে মিমে তাজদিদ গুন্না করা ওয়াজিব। আন্না, ইন্না, আম্মা, ইম্মা। শুকরান জাজিলান। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং অসংখ্য শুকরিয়া যে
আপনারা ধৈর্য ধরে ক্লাস করেছেন এতক্ষণ পর্যন্ত, এবং আগামী ক্লাস থেকে কিন্তু আপনারা একটা কাজ করবেন যে আপনাদের সহপাঠী অর্থাৎ এখানে যারা যারা পড়ছেন প্রত্যেকে একটু প্রত্যেকের সাথে যোগাযোগ করবেন, কে কি পড়ছেন সেগুলো একটু শেয়ার করবেন একে অপরের সাথে, এবং সবাইকে ডেকে নিয়ে ক্লাসে আসতে হবে। আর প্রতিদিন কোরআন তিলাওয়াত অব্যাহত রাখতে হবে, এটা আপনাদের কাছে অনুরোধ, যেহেতু আপনারা কোরআন শেখার উদ্দেশ্যেই এসেছেন। একেবারে গুরুত্বপূর্ণ সময় ব্যয় করে, অর্থ ব্যয় করে, সে যদিও সেটা সামান্য পরিমাণ হোক, কোরআন তিলাওয়াতের টান থেকেই তো এসেছেন। অনেকেই আছে যারা ছোটবেলা শিখেছে, আমরা ভুলে যাই বড় হয়ে, মনে থাকে না। আবার অনেকেই বড় হয়েই শিখে। তো যে যখনই আমরা শিখি না কেন, যতবারই শিখি না কেন, আমাদের কোরআন তিলাওয়াত অব্যাহত রাখতে হবে। নইলে কিন্তু আমরা আবার ভুলে যাব। আর এটা যেন না হয়, আমাদের এটা যেন একেবারে আমরা আমৃত্যু তিলাওয়াত করে যেতে পারি ইনশাআল্লাহ, এবং কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই কোরআন তিলাওয়াতের উছিলায়, কোরআন শিখার উছিলায়, শেখানোর উছিলায় আল্লাহ তাআলা আমাদেরকে যেন শাফাআত দান করেন। সবার জন্য দোয়া করে, নিজের জন্য দোয়া চেয়ে, মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে আজকের মতো এখানে ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।